রেখা বাইকে চড়ে নিজের বন্ধুর বিয়েতে যাচ্ছিলেন। না কোনো সরকারি গাড়ি, না কোনো নিরাপত্তা প্রহরী, একেবারে সাধারণ মানুষের মতো। বয়স প্রায় ৩০ বছর, মুখমণ্ডল শান্ত, কিন্তু আত্মবিশ্বাসে ভরপুর। যারা দেখছিলেন তাদের মনে হচ্ছিল যেন কোনো সাধারণ মেয়ে। আইপিএস রেখা সিং হাইওয়েতে পৌঁছেতেই সামনে পুলিশের ব্যারিকেড চোখে পড়ল। কয়েকজন পুলিশকর্মী রাস্তায় দাঁড়িয়ে যানবাহন তল্লাশি করছিলেন। সবার সামনে পরিপাটি উর্দি এবং পুরো দেমাগ নিয়ে দাঁড়িয়েছিলেন ইন্সপেক্টর অশোক রানা। ইন্সপেক্টর অশোক রানার রেকর্ড ছিল অত্যন্ত খারাপ। তার বিরুদ্ধে ঘোষ নেওয়া এবং ভুয়ো চালান কাটার একাধিক অভিযোগ নথিভুক্ত ছিল। কিন্তু তার শ্বশুর একজন বড় বিচারক হওয়ায় তার বিরুদ্ধে কখনো কোনো ব্যবস্থা নেওয়া যায়নি। তিনি এখন যে নারীকে আটকাতে যাচ্ছিলেন, তার কোনো ধারণাই ছিল না যে এই নারী তার পুরো জীবন ওলটপালট করে দিতে পারেন। আইপিএস রেখাকে কাছে আসতে দেখে ইন্সপেক্টর অশোক রানা হাত তুলে ইশারায় থামতে বললেন। তার কণ্ঠে ছিল দাপট। আরে ও মেয়ে, বাইকটা সাইড কর। রেখা কোনো দ্বিধা না করে বাইকটি পাশে দাঁড় করালেন। ইন্সপেক্টর কঠোর স্বরে জিজ্ঞেস করলেন, কোথায় যাচ্ছিস? রেখা শান্ত স্বরে উত্তর দিলেন, আজ আমার এক বন্ধুর বিয়ে, সেখানেই যাচ্ছি। অশোক রানা তাকে মাথা থেকে পা পর্যন্ত দেখলেন এবং বললেন, আচ্ছা, তাহলে মহোদয়া ভোজ খেতে যাচ্ছেন, কিন্তু হেলমেট কই? হেলমেট কি তোর বাবা পড়াবেন? আর বাইকও তো খুব তাড়াতাড়ি চালাচ্ছিলি। তোর সৌন্দর্য দেখে আমার চালান কাটতে মন চাইছে না, কিন্তু কি করব, কর্তব্য তো কর্তব্যই, বাধ্য হয়েই চালান করতে হবে। এই বলে তিনি চালানের বই বের করলেন। রেখা বুঝতে পারলেন যে চালানটা শুধুই বাহানা, তার মতলব খারাপ, আসল উদ্দেশ্য অন্য। তিনি শান্তভাবে বললেন, স্যার, আমি কোনো নিয়ম ভাঙিনি। এটা শুনে ইন্সপেক্টর কঠোর স্বরে বললেন, ও ম্যাডাম, আমাদের আইন শেখাতে আসিস না, পুলিশ আমরা, তুই না। নিয়মকানুন আমাদের ভালোভাবেই জানা আছে। রেখা নীরবে শুধু তাকে দেখতে থাকলেন। তখনই অশোক রানা রাগে উচ্চস্বরে বললেন, তুই এভাবে মানবি না, তোকে আইন শেখাতেই হবে। পরের মুহূর্তেই ইন্সপেক্টর অশোক রানা হঠাৎ তার গালে জোরে এক থাপ্পড় মারলেন এবং গর্জন করে বললেন, খুব বেশি প্রশ্ন করিস, পুলিশ যা বলে চুপচাপ শুনতে হয়। এক মুহূর্তের জন্য রেখার মাথার ঝাঁকুনি খেল, কিন্তু তিনি নিজেকে সঙ্গে সঙ্গে সামলে নিলেন। তার চোখে এখন ক্রোধের তীব্র শিখা স্পষ্ট দেখা যাচ্ছিল। অশোক রানা আট্ট হাসে হেসে উঠলেন এবং তার সহকর্মীদের বললেন, এখনও এর দেমাগ বাকি আছে, মনে হচ্ছে একে ভালোভাবে শিক্ষা দিতে হবে। তখনই এক সিপাহী এগিয়ে এসে বলল, স্যার, একে থানায় নিয়ে চলি, সেখানেই এর সব নেটাগিরি বের করে দেব। ইন্সপেক্টর সম্মতি জানালেন, হ্যাঁ, থানায় নিয়ে চল, সেখানেই বুঝবে পুলিশের সাথে কিভাবে কথা বলতে হয়। এই কথা বলার সাথে সাথেই এক সিপাহী ও ইন্সপেক্টর রেখার হাত ধরে টেনে নিয়ে যাওয়ার চেষ্টা করলেন এবং বললেন, চল, জিপে ওঠ। রেখার আগে নিজের হাত ঝটকা দিয়ে সরিয়ে দিলেন এবং কঠোর স্বরে বললেন, এসব করার সাহসও করবেন না। তার কণ্ঠস্বরে এমন দৃঢ়তা ছিল যে সিপাহী এক মুহূর্তের জন্য ভীত হয়ে গেল। কিন্তু ইন্সপেক্টর অশোক রানার মেজাজ আরও চড়ল। তিনি সিপাহীদের আদেশ দিলেন, এর অহংকার চূর্ণ কর। সিপাহী এগিয়ে এলো এবং নিষ্ঠুরভাবে রেখার চুল ধরে তাকে জোর করে হিঁচড়ে নিয়ে যেতে শুরু করল। ব্যথায় রেখা কোকিয়ে উঠলেন, কিন্তু তবুও তিনি নিজের আসল পরিচয় গোপন রাখলেন। তিনি দেখতে চেয়েছিলেন যে এই লোকেরা তাদের নিজ কাজে কত দূর যেতে পারে। এরই মধ্যে আরেক সিপাহী রাগে বাইকে লাথি মেরে তা ফেলে দিল এবং বলল, বড় এসেছে ভদ্রমহিলা সাজতে, এবার তোর খেলা শেষ। রেখা এবার পুরোপুরি বুঝতে পারলেন যে এই লোকেরা পুলিশের পোশাকে লুকিয়ে থাকা গুন্ডা। ইন্সপেক্টরের চোখে ছিল ক্রোধের আগুন। তিনি রাগে বললেন, তোর মতো বাবার পরি অনেক দেখেছি, দিনে 50 জন আসে তোর মতো, তুই পুলিশের সাথে টক্কর দিবি? এক্ষুনি তোর অকাত দেখাচ্ছি। তিনি তার সিপাহীদের আদেশ দিলেন, চল রে, একে থানায় নিয়ে চল, সেখানেই এর সব নেতাগিরি বের করব। আইপিএস রেখা সিং তখনও চুপ ছিলেন। তিনি তখনও নিজের পরিচয় প্রকাশ করার কোনো ইচ্ছা দেখাননি। তিনি দেখতে চেয়েছিলেন যে প্রশাসন কতটা নিচে নেমেছে এবং এই লোকেরা অত্যাচারী কত দূর যেতে পারে। ইন্সপেক্টর অশোক রানা এখন বিরক্ত হয়ে গিয়েছিলেন। তার সামনে এক মেয়ে দাঁড়িয়েছিল যে থাপ্পড় খেয়েছে, চুল ধরে টানানো হয়েছে, হাত ধরে টানা হয়েছে, তবুও সে একটা শব্দও বলেনি। তার এই নীরবতা ইন্সপেক্টরের অহংকারকে আরও উস্কে দিচ্ছিল। তিনি রাগে সিপাহীদের দিকে তাকিয়ে আদেশ দিলেন, একে থানায় নিয়ে চল, সেখানেই দেখব এর কি করতে হয়। দুই সিপাহী রেখার দুই হাত ধরে জোর করে টানতে শুরু করল। ঠিক তখনই রেখা প্রথমবার জোরে বললেন, আমাকে ছাড়ুন। ইন্সপেক্টর হেসে উঠলেন এবং বললেন, ওহো, এবার মুখ খুললি, চল থানায়, দেখব কতটা কথা বলিস। থানায় পৌঁছানোর সাথে সাথেই ইন্সপেক্টর অশোক রানা জোরে চিৎকার করে বললেন, আরে কেউ চা জল খাবার আর সমুচা নিয়ে আয়, আজ এক বিশেষ কেস এসেছে। রেখা তখনও শান্ত দাঁড়িয়েছিলেন। তিনি গভীরভাবে লক্ষ্য করছিলেন যে সাধারণ জনগণের সাথে পুলিশ কিরূপ আচরণ করে। কিছুক্ষণ পর ইন্সপেক্টর তার জুনিয়রকে কাছে ডাকলেন এবং ফিসফিস করে বললেন, শোন,
যে কোনোভাবে এর উপর একটা ভুয়ো মামলা সাজিয়ে ঢুকিয়ে দে। সিপাহী চমকে গেল। কি মামলা স্যার? অশোক রানা বললেন, যে কোনো কিছু, চুরি, লুট, ডাকাতি, যেটা ঠিক মনে হয়। শুধু একে ভিতরে ঢোকাতে হবে, এর বুদ্ধি ঠিক করতে হবে, সব নেতাগিরি বের করতে হবে। রেখা সব শুনছিলেন, কিন্তু তখনও কোনো প্রতিক্রিয়া দেখাননি। তিনি নীরবে সব সহ্য করছিলেন, যেন সঠিক সময়ের অপেক্ষা করছিলেন। ইন্সপেক্টর অশোক রানা তার টেবিলে বসে কলম ঘোরাতে ঘোরাতে বললেন, নিজের নাম বল এবং বাড়ির ঠিকানা বল। রেখা চুপ রইল। ইন্সপেক্টর আবার জিজ্ঞেস করলেন, কালা নাকি? শুনতে পাস না? নাম বল নিজের। রেখা তখনও শান্ত থাকলেন। রাগে ইন্সপেক্টর টেবিলের উপর জোরে হাত মেরে চিৎকার করলেন, নাম বল, না হলে পরিণতি খারাপ হবে। কয়েক মুহূর্তের নীরবতার পর রেখা ধীরে সরে বললেন, রেখা। ইন্সপেক্টর আট্টহাসে হেসে উঠলেন, খুব চালাক তুই, কিন্তু এখানে বেশি চালাকি দেখাস না, নয়তো ভারী পড়বে। ইন্সপেক্টর এক সিপাহীকে ইশারা করলেন এবং সিপাহীরা জোর করে রেখাকে লকআপে ঢুকিয়ে দিল। লকআপটি ছিল নোংরা ও দুর্গন্ধযুক্ত। ভেতরে আগে থেকেই একজন মহিলা বসেছিলেন। রেখা তাকে জিজ্ঞেস করলেন, তোমাকে কি অপরাধে এখানে ঢোকানো হয়েছে? মহিলাটি বললেন, আমাকে মিথ্যা মামলায় ফাঁসানো হয়েছে। আমি বাজারে সবজি বিক্রি করতাম। রোজ ইন্সপেক্টর অশোক রানা আমার কাছ থেকে বিনামূল্যে সবজি নিয়ে যেতেন। একদিন আমি বিনামূল্যে সবজি না দেওয়ায় তিনি আমার উপর মিথ্যা অভিযোগ দিয়ে আমাকে জেলে ভরে দিলেন। তারপর তিনি রেখাকে জিজ্ঞেস করলেন, আর তোমাকে? রেখা শান্তস্বরে উত্তর দিলেন, কিছু না। তিনি আরও গভীরভাবে চিন্তা করতে লাগলেন। যদি একজন আইপিএস অফিসারকে কোনো প্রমাণ ছাড়া এভাবে ভিতরে ঢুকিয়ে দেওয়া যেতে পারে, তাহলে সাধারণ জনগণের কি অবস্থা হয়? বাইরে ইন্সপেক্টর অশোক রানা সিপাহীদের বললেন, এর উপর চুরি আর ব্ল্যাকমেলিংয়ের মামলা দিয়ে দে। সিপাহী দ্বিধা করল, কিন্তু স্যার, প্রমাণ ছাড়া? ইন্সপেক্টর হেসে উঠলেন, প্রমাণ? এই থানায় তো প্রমাণই তৈরি করা হয়। কিছুক্ষণ পর অশোক রানা নিজেই লকআপে এলেন। তিনি রাগে হাত তুলে রেখাকে খাপ্পড় মারতে যাবেন, ঠিক তখনই দরজার থেকে এক কর্কশ কণ্ঠস্বর ভেসে উঠল, থেমে যাও! সবার চোখ দরজার দিকে ঘুরল। সেখানে পুলিশ অফিসার হিতেশ কুমার দাঁড়িয়েছিলেন। থানায় তার ভাবমূর্তি ছিল এক সৎ অফিসারের। হিতেশ লকআপে বন্দী মহিলাদের অবস্থা দেখে তার মুখে উদ্বেগের রেখা ফুটে উঠল। তিনি কঠোর স্বরে জিজ্ঞেস করলেন, এসব কি হচ্ছে? অশোক রানা হালকা হাসির সঙ্গে বললেন, কিছু না স্যার, শুধু এক রাস্তার মেয়ে বেশি চালাকি দেখাচ্ছিল, তাই শিক্ষা দিচ্ছিলাম। হিতেশ রেখার দিকে ভালোভাবে দেখলেন। তার হাবভাব কোনো সাধারণ মহিলার মতন ছিল না। তার কিছু অস্বাভাবিক মনে হল। তিনি ইন্সপেক্টরকে জিজ্ঞেস করলেন, এই মহিলার অপরাধ কি? অশোক রানা কিছুটা থম্ভবোধ হয়ে গেল। স্যার, ইনি চেকিংয়ের সময় অভদ্রতা করেছিলেন। হিতেশ তার কথায় বিশ্বাস করলেন না। তিনি সরাসরি রেখার দিকে তাকিয়ে শান্ত স্বরে জিজ্ঞেস করলেন, তোমার নাম কি? রেখা তখনও চুপ রইল। অশোক রানা বিরক্ত হয়ে বললেন, দেখুন স্যার, ইনি তো নিজের নাম পর্যন্ত বলছেন না। হিতেশ বুঝতে পারলেন যে ব্যাপারটা গুরুতর। তিনি আদেশ দিলেন, ঠিক আছে, একে অন্য লকআপে দাও। হিতেশের আদেশে সিপাহীরা রেখাকে অন্য লকআপে বন্ধ করে দিল। সেই ঘরটি ছিল প্রথমটির চেয়েও বেশি অন্ধকার, নোংরা, দুর্গন্ধযুক্ত। দেয়ালে মোটা স্বেতসেতে ভাব জমেছিল। রেখা চারপাশে দেখলেন। এখন তিনি এই প্রশাসনের আসল চেহারা দেখতে পাচ্ছিলেন। প্রতিটা মুহূর্তে তার বিশ্বাস দৃঢ় হচ্ছিল, আইন এখন শুধু কাগজপত্রে রয়ে গেছে, বাস্তবে এটিকে পায়ের নিচে পিষে ফেলা হচ্ছে। দৈবক্রমে সেই দিনই ডিএম বিজয়কুমার পুলিশ থানাগুলো পরিদর্শন করছিলেন। হঠাৎ এক সিপাহী ঘাবড়ে গিয়ে থানার ভেতরে এলো এবং বলল, স্যার, বাইরে একটা বড় গাড়ি এসেছে। ইন্সপেক্টর অশোক রানা চমকে গিয়ে বললেন, কে এসেছে? সিপাহী বলল, স্যার, গাড়িটা সরকারি। এটা শোনা মাত্রই পুরো থানার পরিবেশ বদলে গেল। তখনই ডিএম বিজয়কুমার থানায় পা রাখলেন। তার চোখে ছিল ক্রোধের ঝলক। তিনি সরাসরি ইন্সপেক্টর অশোক রানার দিকে তাকালেন এবং কর্কশ স্বরে বললেন, ইন্সপেক্টর সাহেব, এখানে কি হচ্ছে? অশোক রানার ঘাম ছুটতে শুরু করল। তিনি তোতলাতে তোতলাতে বললেন, স্যার, কিছু না, শুধু একটা মামুলি কেস। ডিএমের নজর রেখার উপর পড়ল। তাকে দেখেই তিনি চমকে গেলেন এবং সঙ্গে সঙ্গে বললেন, আরে ম্যাডাম, আপনি এখানে এই অবস্থায়? ডিএম বিজয় কুমার টেবিলের উপর পড়ে থাকা রেখার ফাইলটি তুলে নিলেন এবং মনোযোগ সহকারে পড়লেন। ফাইলে লেখা ছিল ধারা 420 এবং ঠকবাজির মামলা। ডিএমের প্রতিধ্বনিত কণ্ঠস্বর থানার দেওয়ালে আছড়ে পড়ল। এই মহিলার উপর 420 এবং ঠকবাজির মামলা? তোমাদের কাছে প্রমাণ কি আছে? অশোক রানা পুরোপুরি ঘাবড়ে গেলেন। তার কাছে কোনো উত্তর ছিল না। ডিএম সাহেব কঠোর আদেশ দিলেন, একে তাৎক্ষণিকভাবে লকআপ থেকে বের করো। তারপর তিনি ইন্সপেক্টরের দিকে তাকালেন এবং রাগে বললেন, ইন্সপেক্টর সাহেব, আপনি জানেনও না এই মহিলা কে? ইনি এই জেলার নতুন নিযুক্ত আইপিএস অফিসার রেখা সিং। এই কথা শোনা মাত্রই পুরো থানায় নিস্তব্ধতা নেমে এলো। সব পুলিশকর্মী হতবাক হয়ে দাঁড়িয়ে রইলেন। অশোক রানার হাত পা কাঁপতে শুরু করল। তার চোখের সামনে যেন অন্ধকার নেমে এলো। যাকে তিনি ভুয়ো মামলায় ফাঁসাতে যাচ্ছিলেন, তিনি এই জেলার আইপিএস।
রেখা ডিএমকে বললেন, এই ইন্সপেক্টর আমার উপর হাত তুলেছে, আমার সাথে অভদ্রতা করেছে এবং আমার উপর ভুয়ো মামলা দেওয়ার চেষ্টা করেছে। লকআপের ভেতরে যে মনিরা বন্দী ছিলেন তিনিও বলছিলেন যে তাদের ওপর মিথ্যা মামলা দেওয়া হয়েছে। ডিএম বিজয় কুমারের চোখ রাগে লাল হয়ে গেল। তিনি কঠিন স্বরে বললেন, কেন ইন্সপেক্টর অশোক রানা, আপনার এত সাহস হয় কিভাবে আইপিএস ম্যাডামের উপর হাত তোলার এবং মিথ্যা মামলা দেওয়ার, আর একজন নির্দোষ মহিলার উপরও? অশোক কিছু বলতে যাবেন, ঠিক তখনই পুলিশ অফিসার হিতেশ মিনা আওয়াজ করে বললেন, স্যার, আমার প্রথম থেকেই সন্দেহ ছিল যে এখানে কিছু গন্ডগোল হচ্ছে। এখন অশোক পুরোপুরি একা পড়ে গেছেন। রেখা আবার তার আসল রূপ দেখালেন। তার কণ্ঠস্বর তখনও শান্ত, কিন্তু সুর এত কঠোর ছিল যে পুরো থানায় নিস্তব্ধতা নেমে এলো। ইন্সপেক্টর অশোক রানা, আপনাকে এই মুহূর্তে বরখাস্ত করা হচ্ছে। আপনার বিরুদ্ধে বিভাগীয় তদন্ত হবে এবং আপনার উপর ফৌজদারি মামলা দায়ের করা হবে। অশোকের হুঁশ উড়ে গেল, তার মুখে ভয়ের ছাপ। আইপিএস রেখা সিং আরও বললেন, এবার আপনার আসল জায়গা হবে আপনার নিজের জেলে। গ্রেফতার করুন একে। ডিএম বিজয় কুমারও কঠোর আদেশ দিলেন, ইন্সপেক্টর অশোক রানাকে তাৎক্ষণিকভাবে হেফাজতে নিও। পুরো থানা স্তব্ধ হয়ে গেল। যে সিপাহীরা এতক্ষণ অশোকের ইশারায় চলত তারাই এখন তার থেকে দূরত্ব বজায় রাখতে শুরু করল। পুলিশ অফিসার হিতেশ মিনা আওয়াজ দিলেন, হাবুলদার, ইন্সপেক্টর অশোক রানাকে হেফাজতে নাও। সিপাহীরা এগিয়ে এলো এবং অশোক রানাকে ধরে ফেলল। তার মুখের রং উধাও হয়ে গিয়েছিল। সে প্রথমবার অনুভব করল যে তার খেলা এখন শেষ। কিন্তু তখনই সে শেষ চালটি চলল। হাসতে হাসতে বলল, থামুন ম্যাডাম, আপনার কি মনে হয় এই থানায় শুধু আমিই দুর্নীতিগ্রস্ত? পুরো সিস্টেম আমার সাথে আছে। এই সব পুলিশও জড়িত, আর যোগাযোগ ওপর পর্যন্ত বিস্তৃত। এটা শোনামাত্রই বেশ কয়েকজন পুলিশকর্মী ঘাবড়ে গেলেন। তাদের মুখে ভয় স্পষ্ট দেখা যাচ্ছিল। কেউ কেউ মাথা নামিয়ে নিল, তো কারো কারো পা কাঁপতে শুরু করল। রেখা ডিএমের দিকে তাকালেন এবং গম্ভীর স্বরে বললেন, স্যার, এটা শুধু একজন অফিসারের ব্যাপার নয়, এই পুরো থানার গহন তদন্ত জরুরি। এখানে কেউই ধোয়া তুলসী পাতা নয়। ডিএম বিজয় কুমার সঙ্গে সঙ্গে আদেশ দিলেন, এখনই অ্যান্টি করাপশন ব্যুরোকে ডাকো, পুরো থানার তদন্ত হবে। ডিএমের আদেশের সাথে সাথেই থানায় আফরাতফরা শুরু হয়ে গেল। কিছু পুলিশকর্মী ভীষণভাবে ভয় পেয়ে গেলেন। এসিবি দল পৌঁছানোর সাথে সাথেই এবং জিজ্ঞাসাবাদ শুরু হতেই অনেকের মুখের রং উধাও হয়ে গেল। কারোর হাত কাঁপছিল তো কারোর পা। পরিবেশ পুরোপুরি বদলে গিয়েছিল। তখনই একজন হাবুলদার কাঁপতে কাঁপতে এগিয়ে এলো এবং হাত জোর করে বলল, ম্যাডাম, আমাকে ক্ষমা করে দিন, আমি তো শুধু আদেশ পালন করছিলাম। রেখা কঠোর দৃষ্টিতে তার দিকে তাকালেন, কিন্তু কিছু বললেন না। এরই মধ্যে আরেক সিপাহী ভয়ে ভয়ে একটি ফাইল নিয়ে এগিয়ে এলো এবং বলল, ম্যাডাম সাহেবা, আমাদের বড় সাহেবও এতে জড়িত। রেখা চমকে গিয়ে বললেন, কোন বড় সাহেব? সিপাহী ঘাবড়ে ধীরে করে বলল, এসএসপি সাহেব। থানায় আরেকবার নিস্তব্ধতা নেমে এলো। এখন মামলা শুধু অশোক রানার মধ্যে সীমাবদ্ধ ছিল না, দুর্নীতির শিকড় আরও গভীর ছিল। ডিএম বিজয় কুমার গভীর শ্বাস নিলেন এবং কঠোর স্বরে বললেন, এই থানার পুরো স্টাফকে তাৎক্ষণিক প্রভাবে নিলম্বিত করা হচ্ছে। বিভাগীয় তদন্ত বসবে এবং এসিবি পূর্ণ তদন্ত করবে। এটা শোনামাত্রই থানায় হুইস্তুল পড়ে গেল। কিছু পুলিশকর্মী ভীষণভাবে ভয় পেয়ে গেলেন। কেউ পালানোর পথ খুঁজতে লাগলো, তো কেউ কেউ চুপচাপ মাথা নিচু করে দাঁড়িয়ে রইল। কিন্তু এখন আর কেউই বাঁচতে পারবে না। আইপিএস রেখা সিং দৃঢ়স্বরে ডিএম সাহেবকে বললেন, স্যার, এবার আমাদের এসএসপি সাহেবকেও জিজ্ঞাসাবাদ করতে হবে। ডিএম বিজয় কুমার সঙ্গে সঙ্গে আদেশ দিলেন, এসএসপিকে এক্ষুনি ডাকা হোক। সাংবাদিকরা খবর পাওয়া মাত্রই যে পুরো থানা সাসপেন্ড হয়েছে, তারা সঙ্গে সঙ্গে ব্রেকিং নিউজ দিতে শুরু করলেন। এখন মামলা পুরো জেলায় ছড়িয়ে পড়েছিল। কিছুক্ষণ পর এসএসপি সাহেবও থানায় পৌঁছালেন। তিনি চারদিকে দেখলেন এবং জোরে বললেন, এই কি নাটক চলছে? কিন্তু আইপিএস রেখা সিং শান্ত দাঁড়িয়েছিলেন। তিনি সরাসরি এসএসপির চোখে চোখ রেখে ঠান্ডা কিন্তু দৃঢ় কণ্ঠে বললেন, আপনার কি মনে হয় আপনি বেঁচে যাবেন? তারপর তিনি ফাইলটি এসএসপির হাতে ধরিয়ে দিলেন এবং বললেন, এই দেখুন আপনার সব কালো কীর্তির প্রমাণ। ফাইলে ঘোটালা, ভুয়ো মামলা এবং চাঁদবাজির পাকা প্রমাণ নথিভুক্ত করা ছিল। এসএসপির মুখের রং উধাও হয়ে গেল, কপাল থেকে ঘামের ফোঁটা পড়তে লাগল। ডিএম বিজয় কুমার আর দেরি করলেন না। তিনি কঠোর আদেশ দিলেন, এসএসপিকে তাৎক্ষণিক গ্রেপ্তার করো। তার বিরুদ্ধে বিভাগীয় তদন্তের পাশাপাশি ফৌজদারি মামলা দায়ের হবে। এরকম বড় অফিসারের গ্রেপ্তারের আদেশ শুনে পুরো পুলিশ মহলে ভূমিকম্প সৃষ্টি হল। এই প্রথমবার কেউ এত উঁচু চেয়ারে বসা অফিসারকে প্রকাশ্যে মুখোশ খুলে দিলেন। এসএসপি গ্রেপ্তার হওয়ার সাথে সাথেই মামলাটি রাজ্য স্তরে পৌঁছে গেল। মুখ্যমন্ত্রী তাৎক্ষণিক আদেশ দিলেন, জেলার সব দুর্নীতিগ্রস্ত অফিসারের তালিকা তৈরি করা হোক এবং তাদের গ্রেপ্তার করা হোক। এই আদেশের পর 40 জনেরও বেশি পুলিশ অফিসার, 20 জন দারোগা এবং বহু বড় নেতাকে গ্রেফতার করা হলো। আইপিএস রেখা সিংয়ের সততা এবং সাহস পুরো সিস্টেমকে নাড়িয়ে দিল। এখন জেলায় একটি নতুন প্রশাসনিক দল নিযুক্ত হলো এবং দুর্নীতির ওপর কঠোরভাবে নজরদারি রাখা হতে লাগল। রেখা সিং নিজের কর্তব্য পালন করলেন। তিনি প্রমাণ করে দিলেন যে ইচ্ছা যদি দৃঢ় হয় তাহলে সততার সাথে পুরো সিস্টেম বদলানো সম্ভব।